লাভ হলো না কোনো কৌশলে, যে কোনো মুহূর্তে পাল্টা হামলা শুরু। ইসরায়েল ও হামাসের এবং ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা সামরিক দিক থেকে যতটুকু গুরুত্বপূর্ণ, তেমনি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির জন্য কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ৭ই অক্টোবর হামাস আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের আক্রমণের আগেই একটা দীর্ঘ সময় ধরে নেতানিয়াহু ইসরায়েলের ভেতর রাজনৈতিকভাবে কোণঠাসা ছিল। সেখানকার মানুষ কিন্তু মূল্যস্ফীতি এবং দেশের অর্থনৈতিক মন্দা হওয়ার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করেছে। এরপরে কিন্তু এই যুদ্ধটা সংঘটিত হয়ে গেল। এ নিয়েও নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ ছিল, এই হামলা প্রতিরোধে তিনি ব্যর্থ হয়েছেন। নেতানিয়াহু ভালো করেই জানতেন এই যুদ্ধে তিনি কোনো বড় পারফরমেন্স না দেখাতে পারেন, তার রাজনৈতিক ক্যারিয়ার তাহলে একেবারে শেষ হয়ে যাবে। এর জন্যই কোনোভাবেই যুদ্ধ বন্ধে নেতানিয়াহু তেমন আগ্রহ কিন্তু দেখায়নি, কারণ তার এই প্রচেষ্টা ছিল যে এই যুদ্ধ থেকে প্রতীকীভাবে বড় কিছু অর্জন করে নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে যে কোনো ভাবে বাঁচানো যায় কিনা, এই চেষ্টায় তিনি বহুবার করে গেছেন। তবে নেতানিয়াহুর সকল চেষ্টাই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হামাসের বিরুদ্ধে শক্তিশালী যুদ্ধে সাধারণ মানুষের ক্ষতি ছাড়া হামাসকে বড় ধরনের ক্ষয়ক্ষতি তারা করতে পারেনি। একইভাবে হিজবুল্লাহও কিন্তু থেমে থাকেনি, বরং ইসরায়েলের উত্তর সীমান্ত মোটামুটি সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে মিসাইলের আঘাতে। এই ঘটনাকে নজিরবিহীন বলাই যায়, কারণ বিগত 50 বছরে যা হয়নি, ইসরায়েলের ভেতর তৃতীয় কোনো দেশ থেকে সরাসরি হামলা, সেটা নেতানিয়াহুর ক্ষমতাকালে ইরান করেছে। ট্রু প্রমিস 1 এবং ট্রু প্রমিস 2 এবং ট্রু প্রমিস 3ও আসছে আরো, অর্থাৎ ইসরায়েলের ভেতরে আরো আঘাত আসবে। এই সামরিক যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের নেতানিয়াহু সম্পূর্ণভাবেই কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সবশেষ তার রাজনৈতিক ক্যারিয়ারকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়ন সহ পৃথিবীর 124টি দেশে নেতানিয়াহু এখন আর যেতে পারবেন না। যদি তিনি যান, সে সকল দেশ বাধ্য থাকবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য। কানাডা এবং ইতালি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের খুবই কাছের বন্ধু রাষ্ট্র। তারপরও এই ঘোষণার পরপর সাথে সাথেই ইতালি, নেদারল্যান্ড এবং কানাডায় এই 3টি দেশ ঘোষণা দিয়েছে যে তাদের দেশে নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী যদি পা রাখেন, সাথে সাথে তাদের গ্রেপ্তার করা হবে এবং হেগেতে অবস্থিত আন্তর্জাতিক আদালতে তাদের পাঠিয়ে দেওয়া হবে বিচারের জন্য। এক্ষেত্রে তারা কিন্তু কোনো ছাড় দেবে না, প্রকাশ্যে এই ঘোষণা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হবে এই দেশে তারা যদি আসেন। গাজা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আইসিসির এমন রায়ের পর নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ব্যাপারে নিজেদের সম্মতি জানিয়েছে ইতালি, নেদারল্যান্ড ও কানাডা। গাজা যুদ্ধের দায়ে আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কিনা ইতালি, এই বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেটো বলেন, নেতানিয়াহু সফর করলে তার দেশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে। রাজনৈতিকভাবে আইসিসির এই সিদ্ধান্ত পছন্দ না হলেও আদালত ওয়ারেন্ট জারি করায় ইতালি সেটি মানতে বাধ্য, সেটাই একরকম জানালেন ক্রসেটো। তার মতে নেতানিয়াহু এবং গ্যালান্টকে হামাসের মতো একই স্তরে রাখা আইসিসির ভুল সিদ্ধান্ত ছিল। তবে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কাজেই নেতানিয়াহু বা গ্যালান্টের যদি ইতালিতে আসেন, তবে তাদের গ্রেপ্তার করা হবে। গাজায় গত 13 মাসে 44,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যার বেশিরভাগই মহিলা এবং শিশু, যার প্রেক্ষিতে আইসিসির এই রায়ের পর নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে সম্মত হয়েছে বা একমত হয়েছে নেদারল্যান্ডস। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প জানিয়েছেন, নেদারল্যান্ডস নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে যদি তিনি ডাচ মাটিতে পা রাখেন। বৃহস্পতিবার পার্লামেন্টের এক প্রশ্নের জবাবে ভেল্টক্যাম্প বলেন, সরকারের তরফ থেকে লাইন পরিষ্কার, আমরা আইসিসিকে সহযোগিতা করতে বাধ্য। আমরা রোম সংবিধি শতভাগ মেনে চলি। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতির প্রধান জোসেফ বোরেল আইসিসির এই রায় নিয়ে জানিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা একটি আইনি বিষয়, রাজনৈতিক বিষয় নয়। ইইউ এর 27টি সদস্য দেশ এবং অন্যান্য স্বাক্ষরকারী দেশগুলি যা মানতে বাধ্য। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের সমর্থন ও আইসিসির ওয়ারেন্ট মেনে চলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা সত্যি গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। সংঘাতের শুরু থেকেই আমরা এটার প্রতি আহ্বান জানিয়ে আসছি। আমরা আন্তর্জাতিক আইনের পক্ষে, আমরা আন্তর্জাতিক আদালতের সমস্ত বিধিবিধান ও রায় মেনে চলব। বিষয়টা হলো যে ইসরায়েল এবং ইসরায়েলের নেতা নেতানিয়াহু তিনি রাশিয়া এবং পুতিনের মতো নন। রাশিয়া একটি আত্মনির্ভরশীল দেশ, অস্ত্র উৎপাদন থেকে শুরু করে খাদ্য উৎপাদন এবং অর্থনীতি সকল কিছুতেই রাশিয়া আত্মনির্ভরশীল।
এর জন্যই যুদ্ধ চালিয়ে যাবার পরও রাশিয়া সার্ভাইভ করতে পেরেছে। এত কিছুর পরও পুতিন দক্ষিণ আফ্রিকায় ব্রিক্সের সম্মেলনে যোগ দেননি। আন্তর্জাতিক আইন অনুসারে দক্ষিণ আফ্রিকাও কিন্তু আন্তর্জাতিক আদালতের অধীনে একটা বিব্রতকর পরিস্থিতি হয়তো তৈরি করতে পারত বা তৈরি হতো অন্তত সাংবাদিকদের পক্ষ থেকে। আফ্রিকায় যদি পুতিন যেতেন, যার জন্য কিন্তু তিনি যাননি, এই জায়গায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য বিষয়টা আরো ক্রিটিক্যাল, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল দেশগুলো আন্তর্জাতিক আদালতের অংশ। অস্ট্রেলিয়া থেকে শুরু করে জাপান, দক্ষিণ কোরিয়া সহ যত পশ্চিমা মিত্র সবাই এই আন্তর্জাতিক আদালতের অংশ। যদিও যুক্তরাষ্ট্র এখানে স্বাক্ষর এখনো করেনি, তারপরও কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই জায়গায় যুক্তরাষ্ট্রের মিত্র যারা রয়েছে ইসরায়েলকে কূটনীতিক এবং সামরিকভাবে প্রচুর সহযোগিতা করেছেন। জার্মানি থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র প্রচুর সহযোগিতা করেছে ইসরায়েলকে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ অধিবেশনের ভেতর কূটনীতিক সমর্থন তারা ইসরায়েলকে দিয়েছে। এখন কিন্তু এগুলো তারা দেবে না, কারণ এখন যদি তারা এগুলো করে তাহলে আন্তর্জাতিক আদালতের আইন অনুসারে তারা মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত হবে, যেটা তাদের ভাবমূর্তি এবং দেশের অভ্যন্তরে রাজনৈতিক ক্যারিয়ারকে চাপে ফেলবে। যার জন্য ইসরায়েল থেকে এখন দূরত্ব বজায় রাখবে মোটামুটি সকল দেশগুলোই। যে রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর জন্য নেতানিয়াহুর এত প্রচেষ্টা ছিল এবং এত কিছু করলো, শেষ পর্যন্ত তা একেবারেই শেষ। সরকার প্রধান হিসেবে কোনো দেশে তিনি যেতে পারবেন না, আর এমন একজন সরকার প্রধানকে ইসরায়েলের মানুষ ভবিষ্যতে ভোট দিয়ে নির্বাচিত করবে কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। অনেকেই কিন্তু নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়েছেন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার একেবারেই শেষ। এদিকে কিছুক্ষণ আগেই এই খবর নিশ্চিত হওয়া গেছে যে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলার পর ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে সীমান্তের ওপারে প্রায় 250টি রকেট নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই তীব্রতর হওয়ার পর থেকে এটি সবচেয়ে ভারী হামলার একটি। ইসরায়েলের পুলিশ জানিয়েছে তেল আবিবের কাছে উত্তর ও মধ্যাঞ্চলে বেশ কয়েকজন আহত ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় 29 জন নিহত হওয়ার পর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবানন থেকে ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়ার পর ইসরায়েলি পুলিশ জানিয়েছে তেল আবিব এলাকায় রকেটের ধ্বংসাবশেষ পড়ার খবর পেয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে একটি এলাকায় সরাসরি আঘাত হানার ফলে বাড়িঘর আগুনে পুড়ে গেছে ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে তেল আবিবের কাছে পেতার টিকভা এবং উত্তরাঞ্চলীয় হাইফা, নাহারিয়া ও কাফার ব্লামে রকেট হামলা হয়েছে। এর আগে তেল আবিবকে লক্ষ্য করে বৈরুতে হামলার জবাব দেয় হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। এদিকে গত 15 দিনে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। লেবাননের কর্তৃপক্ষের মতে 2023 সালের অক্টোবর থেকে লেবাননে 3670 জনেরও বেশি লোক নিহত এবং কমপক্ষে 15,400 জন আহত হয়েছে। এছাড়া 10 লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। চলুন আগের ঘটনায় ফিরে যাই। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক অঞ্চলে যিনি হেড কমান্ডার রয়েছেন, মাত্র একদিন আগে তিনি নিশ্চিত করেছিলেন যে ইসরায়েলের মিসাইলের যে ইন্টারসেপ্ট রয়েছে তা ফুরিয়ে এসেছে। ইসরায়েলকে দেয়া তো দূরের কথা, নিজেদের লড়াই করার মতো পর্যাপ্ত ইন্টারসেপ্ট এখন মজুদ নেই। এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একমাত্র ভরসা ছিল ইউরোপের কয়েকটি দেশ থেকে ইন্টারসেপ্ট কিনে মোতায়েন করা এবং ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পছন্দের তালিকায় প্রথমেই ছিল নেদারল্যান্ডস এবং নরওয়ে। এখান থেকে তারা ইন্টারসেপ্ট কিনতে চেয়েছিল। এদিকে নেদারল্যান্ডস ও নরওয়ে কিন্তু ঘোষণা দিয়েছে যে কোনোভাবেই নতুন করে ইন্টারসেপ্ট কেন, কোনো ধরনের অস্ত্র তারা ইসরায়েলে আর ডেলিভারি দিতে পারবে না। যেহেতু আন্তর্জাতিক আদালত মানবাধিকারের লঙ্ঘনের ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালত থেকে ইসরায়েলের 2 জন মন্ত্রীর বিরুদ্ধে এইভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং ইসরায়েল বর্তমানে মানবাধিকার লঙ্ঘন করছে, এই জিনিসটা এখন প্রমাণিত। সুনির্দিষ্টভাবে বলতে গেলে ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আর একটি অস্ত্র কিন্তু ইসরায়েল পাবে না আন্তর্জাতিক আদালতের রায়ের কারণে। এই বিষয়টাই ইসরায়েলের অভ্যন্তরে শুধুমাত্র কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও বড় ধরনের চাপে ইসরায়েলকে ফেলতে চলেছে। শুধুমাত্র বিপুল পরিমাণ অর্থ থাকলে হবে না, অস্ত্রের যোগানও থাকতে হবে। চীনের যেমন বিশাল প্রোডাকশন লাইন রয়েছে, যুক্তরাষ্ট্রের এত বিশাল প্রোডাকশন লাইন নেই। তাদের অবশ্যই ইউরোপের উপর নির্ভর করতে হয় এবং তারা কিন্তু অনেকটাই চায় যে গাজা যুদ্ধ সহ হিজবুল্লাহকে মোকাবেলায় ইউরোপও সংযুক্ত হোক। নতুন এই রায়ের কারণে এই বিভক্তিটা এখন পরিষ্কার। সার্বিক পরিস্থিতি ইসরায়েলের জন্য যখন এতটা কঠিন এবং নিশ্চিতভাবেই কিন্তু ইরানের যে হামলা হবে ট্রু প্রমিস 3 অধীনে, সেটা প্রতিহত করতেই পারবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র কিন্তু
লবিং করে, বহু চেষ্টা করে ইরানের সঙ্গে একটা সমঝোতায় আসতে চাচ্ছে যাতে ইরান আক্রমণ না করে। তবে এ নিয়ে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি পরিষ্কারভাবেই ঘোষণা দিয়েছেন, হামলা অবশ্যই হবে, সেখান থেকে পিছু হটার আমাদের কোনো সুযোগ নেই। আমরা ওয়াদা দিয়েছি, হামলা করব, অবশ্যই হামলা হবে। খামেনি আরো বলেন, আমাদের 4 জন আইআরজিসি সোলজার নিহত হয়েছেন, তাদের সঙ্গে কোনোভাবেই বেইমানি করা যাবে না। হামলা অবশ্যই হবে। যদি শান্তি প্রক্রিয়া শুরু করতে হয় সেটা হামলার পরে হবে, হামলার আগে করার কোনো সুযোগ নেই। এমন হামলার ঘোষণা করেছে ইরান, অর্থাৎ কিছুদিনের মধ্যে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে চলেছে। ইরান এই জিনিসটা নিশ্চিত করেছে। ইরানের এমনকি সকল দেশের এখন যেই সিদ্ধান্ত, সেটি শুনে আমার অনেক বেশি খুশি লাগছে। আপনারা কি আমার খুশির সাথে সামিল হতে চান? তাহলে ইয়েস লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।